আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ দলের পারফরম্যান্স এশিয়া কাপে যেই দলটির কাছে, যে স্কোয়াডটির কাছে আমরা আসলে অনেক বেশি চেয়েছিলাম, আমরা বলেছিলাম এই স্কোয়াডটি বাংলাদেশের টি-20 ইতিহাসের সবচেয়ে স্ট্রংগেস্ট একটি স্কোয়াড, যাদের কাছে দেওয়ার ক্ষমতা আছে, দেওয়ার সক্ষমতা আছে, বিগ হিটের সক্ষমতা রয়েছে। বিসিবি তাদের নিয়ে ভালো কাজ করেছে, চেষ্টা করেছে তাদেরকে ভালোভাবে তৈরি করার এবারের এশিয়া কাপের জন্য। সেখান থেকে আমরা খুব খারাপভাবে কিন্তু বের হয়ে গিয়েছি বা নক আউট হয়ে গিয়েছি সুপার 4 থেকে। সেই দলটিকে নিয়ে এতটাই শোকাহত হয়েছি, বুঝতে পারছেন। কালো গায়ে দিয়েছি শোকে শোকাহত হয়ে। শোকাহত কেনই বা হব না, যেই স্কোয়াডে এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল বাংলাদেশ দলের হয়ে, সেই কিনা শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট মিলে মাত্র করেছে 4টি রান। এটি অবশ্য ফানি ছিল, কারণ সেটি তাসকিন আহমেদ তাজিম, সে কিন্তু ব্যাটসম্যান ছিল না। এবারে এশিয়া কাপের আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু এশিয়া কাপে এই স্কোয়াডে তাসকিন আহমেদ ছিল। সো এটি বিষয় ছিল না, তারপরে তাসকিন আহমেদ কিন্তু বলাতে তার নিজের কাজটি সেটি করার চেষ্টা করেছে, সেটি সে দিয়েছে। তো যে মূল আমাদের যে অভিযোগটি, সেটি কিন্তু ব্যাটসম্যানদের নিয়ে, কারণ বোলারদের নিয়ে আমরা আগেও কথা বলেছি, এশিয়া কাপের শুরুতে কথা বলেছি, বোলারদের নিয়ে কোনো অভিযোগ নেই। যারা সুযোগ পাচ্ছে তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে এবং এশিয়া কাপ জুড়ে তারা তাদের সেরাটা কিন্তু দিয়েছে। মূল অভিযোগটি ব্যাটসম্যানদের নিয়েই। ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছে। একদিকে আমরা যদি একজনের নাম বলি, সাইফ হাসান, সে সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা সেখানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এখনও পর্যন্ত। তার যে সেরাটা কিন্তু সে দিয়েছে। এছাড়াও যদি তাওহিদ হৃদয়ের নামটি বলি, সে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকাটি সেখানে রয়েছে, তবে তার স্ট্রাইক রেটটি, যে ইনফ্যাক্ট পুল যে স্ট্রাইক রেট, সেটি কিন্তু সে দেখাতে পারেনি, বা ইনফ্যাক্ট যেটি ফেলানোর দরকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সে, যেখানে বাংলাদেশের স্ট্রাইক রেট, বাংলাদেশের রান রেট ম্যাটার করছিল, সেই জায়গাটিতে সে স্লো খেলেছিল। 6 ম্যাচে আমরা তার কাছ থেকে পেয়েছি 169 রান। দ্বিতীয় যে প্লেয়ারটির নামটি বলবো, সে তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিমের কাছ থেকে আমরা অনেক বেশি চেয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, কিন্তু সে ভালো রানও করেছিল। তারপরও পুরো টুর্নামেন্ট জুড়ে 5টি ইনিংস থেকে তার কাছ থেকে আমরা পেয়েছি মোটে 67 রান, ছিল 2টি ডাক। ফারহাদ হোসেন ইমন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাতে একটি সেঞ্চুরি করেছিল, তার পরবর্তীতে কিন্তু সে একটু নাম ডাক ফেলে দিয়েছে। বাংলাদেশের তানজিদ হাসান তামিমের অপর পাশে ফারহাদ হোসেন ইমন একটা গুরুত্বপূর্ণ নাম হয়েছিল, কিন্তু পুরো টুর্নামেন্টে সেও কিন্তু 2টি ডাক মেরেছে। 4 ম্যাচ খেলে করতে পেরেছে মোটে 40 রান। শামীম হোসেন পাটোয়ারি, তার প্রয়োজনীয়তা, গুরুত্ব আমরা যদি লোয়ার মিডল অর্ডারে দেখি অনেকটা বেশি রয়েছে, কিন্তু সেই হিসেবে শামীম হোসেন পাটোয়ারি তার সেরাটা তিনি দিতে পারেননি। 6 ইনিংসে করেছেন 97 রান মোটে, এবং গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু সে বরাবর মতো ফেল হয়েছে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি, সেই ম্যাচটিতে সে শেষ পর্যন্ত টিকে ছিল, ফিনিশ করে এসেছে বলা যায় গুরুত্বপূর্ণ সময়ে। শুধু এটি করতে পেরেছে পুরো টুর্নামেন্টে এশিয়া কাপে। জাকের আলী অনেক, আমাদের এই টুর্নামেন্টের আগে যদি বলি সবচেয়ে বেশি আমরা তাকিয়েছিলাম তার দিকে। টুর্নামেন্টের মাঝপথে এসে লিটন কুমার দাস যখন ইনজুরিতে পড়ে, তাকে ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন্সি দায়িত্ব পাওয়ার পর সে আরও বেশি ব্যর্থ হয়ে যায়। তার ক্যাপ্টেন্সির যে ভারটি তার কাঁধে রয়েছে সেটিও পর্যন্ত সে ভুলে যায়। তাকে নিয়ে আসলে এশিয়া কাপের আগে ঘরের মাঠে যেমনটি কাজ করা হয়েছিল, তার হাত থেকে যে পাওয়ার হিটিং, যে শট নিয়ে আসার জন্য যে কাজগুলো করা হয়েছিল, তার ছিটে ফটো কিন্তু জাকের আলী অনেকের কাছ থেকে আমরা পাইনি। তানজিম হাসান সাকিব, যদি বোলিংয়ের দিকে বলি, সে তার জায়গাটা থেকে যে ভালো কিছু করার চেষ্টা করেছে, কিন্তু আমরা তাকে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে দেখার চেষ্টা করেছিলাম, সেই জায়গাটি থেকে সেও কিন্তু ফেল হয়েছে। রিশাদ হোসেন বল হাতে সেও কিন্তু ভালো করেছে, কিন্তু তাকে আমরা দেখতে চেয়েছি অলরাউন্ডার হিসেবে। তার হাতে ভালো স্ট্রোক রয়েছে, তাকে দিয়ে আমরা ভালো কিছু ভবিষ্যতেও আশা করতে পারতাম, সেই জায়গাটি থেকে ব্যর্থ হয়েছে রিশাদ হোসেনও। নুরুল হাসান সোহান, এই টুর্নামেন্টের আগে আসলে আমরা শুরু থেকেই তাকে প্রথম একাদশে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পেয়ে নিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শেষে একটু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে যেখানে তাকে আমরা ভালো ফিনিশার হিসেবে দেখতাম, আমার ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নুরুল হাসান সোহান ভালো একজন ফিনিশার হতে পারে, তার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সেই জায়গাটি থেকে নুরুল হাসান সোহান ব্যর্থতার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটি কিন্তু সে দেখিয়েছে, কারণ তার কাছে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তার কাছ থেকে একটা ফিনিশিং, এই যে 135 রানের লক্ষ্যটি, যেখানে আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছে, কিন্তু নুরুল হাসান সোহানের কাছে আমরা আশা করতে পারতাম সে আমাদের একটা দেয়াল হয়ে দাঁড়াতে পারতো,
পাকিস্তানের বোলিং লাইনআপের সামনে, কিন্তু সে হতে পারেনি একটা নতজানু শট বলা যায়, যেটি তার কাছ থেকে আমরা কখনো আশা করিনি। এমন শটগুলো একজন অভিজ্ঞ প্লেয়ার, একজন শারীরিক গঠনা সেও খুব ভালো, একজন অ্যাজ এ ক্রিকেটার, তো তার কাছ থেকে আমরা এমন কিছু আশা করিনি। কিন্তু ব্যর্থতার দিকে যদি বলি, সে তার সেরা ব্যর্থতাটাই দিয়েছে। শেখ মেহেদী, তাকে আসলে ব্যাটিং অলরাউন্ডার করানোর জন্য বিসিবি তার সর্বোচ্চ কাজটাই করছে। আমরা যদি সুপার ওভারের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দেখি, তার আউটটি কিন্তু আমাদেরকে একদম বিপদে ফেলে দিয়ে আসে, এবং তা ভারতের বিপক্ষে যে ম্যাচটি, সেই ম্যাচটির কথা মনে করিয়ে দিচ্ছিল। তারপরও পাকিস্তানের বিপক্ষে আমরা দেখেছি যখন 135 রান বাংলাদেশ চেস করছিল, তাকে বাংলাদেশ মিডল অর্ডারের হাইয়ার মিডল অর্ডারে তাকে নামিয়েছিল, কিন্তু সেই জায়গাটিতে শেখ মেহেদী তার ব্যর্থতার সেরাটুকু কিন্তু দিয়েছে। তবে বলের দিকে যদি বলি, শেখ মেহেদী ভালো বোলিং করেছে। এরপর মোহাম্মদ সাইফুদ্দিন খেলেছেন মোটে একটি ম্যাচ, কিন্তু সেও মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসানদের যে ব্যাচটি এজ লেভেলে সে খেলে এসেছে, সেখানে তার ব্যাটিং অলরাউন্ডার যে তার অভিজ্ঞতাটুকু, তার কাছ থেকে সুপ্ত প্রতিভা সে কিন্তু দেখিয়েছে। নিজের ফেসবুক ওয়ালে একবার বলেছিলেন সে একজন ব্যাটিং অলরাউন্ডার হতে চেয়েছিল, কিন্তু ভারতের বিপক্ষে যে ম্যাচটি, সেই ম্যাচটিতে সে তার ব্যাটিং অলরাউন্ডিংয়ে যে তার পারফরমেন্সটি, সেখানে সে তার কোনো নামই রাখতে পারেনি। মাত্র 4 রান করেছে 6টি বল মোকাবেলা করে। তারপরও একটি কথা এখানে আমি অ্যাড করতে চাই, শেখ মেহেদীকে আমাদের টিম ম্যানেজমেন্ট, যেখানে সে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে সে বাংলাদেশকে বিপদে ফেলে এসেছিল, সেই জায়গার পরেও কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে মিডল অর্ডারে, হাইয়ার মিডল অর্ডারে তাকে ব্যাটিং করতে পাঠানো হয়, এমন কোনো সুযোগ কিন্তু আমরা কখনো দেখিনি মোহাম্মদ সাইফুদ্দিনকে পেতে। তবে শেখ মেহেদীর কাছে শেখ মেহেদী কিন্তু এমন সুযোগগুলো পেয়ে থাকে, সেই একই ধাঁচের সুযোগ, একই দাসের টানা প্রমাণ করার জন্য তাকে সুযোগ চাপিয়ে দেওয়া, তার উপর শেখ মেহেদীর উপর যেমন চাপিয়ে দেওয়া হয়, এমন চাপিয়ে দেওয়া কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনের উপর হয় না। কারণ আমরা দেখেছি ভারতের বিপক্ষে যে ম্যাচে সে ব্যর্থ হওয়ার পরে কিন্তু পাকিস্তানের ম্যাচে কিন্তু সে ড্রপ হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে সেটি হচ্ছে এশিয়া কাপে আমাদের ব্যর্থতার যে মূল কারণটি, মূল দায়ভারটি, সেটি আমাদের ব্যাটসম্যানদের উপরই বর্তায়। বোলাররা, যদি আমি তাসকিন, মোহাম্মদ সাইফুদ্দিন সবার দিকে তাকালে কিন্তু বোলাররা তাদের সর্বোচ্চটাই দিয়েছে। শুধু একমাত্র একজন শরীফুল ইসলাম, যে পুরো টুর্নামেন্টে 2টি ম্যাচ খেলেছে, 1টি উইকেটও পায়নি, তার ইকোনমি রেট ছিল 10-এর উপরে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটটিকে আমাদের সামনে একটি সিরিজ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে আফগানিস্তানের বিপক্ষে। জানি না কতটুকু সমর্থন দেশ থেকে পাবে, কতটুকু সমর্থন এখানে যে প্রবাসী দর্শকরা তাদের কাছ থেকে পাবে। তবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সমর্থন আদায়ের জন্য বাংলাদেশকে তাদের সর্বোচ্চটা দিতে হবে, এর বিকল্প কিছুই নেই। প্রবাসী যারা রয়েছে, আমি আপনাদেরকে হয়তো পরবর্তী দেখাতে পারবো কতটা কাছে রয়েছে শারজাহ স্টেডিয়ামের। আমি তারপরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। এমন আরও অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে, স্টেডিয়ামের পাশেই তারা রয়েছে। আমার ধারণা নেই বা আমি অনুধাবন করতে পারছি না আসলে তারা কি স্টেডিয়ামে যাবে কিনা। তো সেই সমর্থন আদায়ের জন্য বাংলাদেশকে তাদের সেরাটা দিতে হবে। অর্জন বলতে যে কিছু একটা বড় টুর্নামেন্টের সেরাটা দেওয়া, চ্যাম্পিয়ন হওয়ার যেই দলটি, যে ভিতরটি, তাদেরকে কিন্তু আবারও গড়তে হবে, আবারও আশা জাগিয়ে সেই আশার পূর্ণ প্রতিফলন আমাদেরকে দিতে হবে। তারপরে তারা হয়তোবা পূর্ণ সমর্থনটি পাবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, খেলা না দেখলেও স্কোরটি দেখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।